হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে অ্যাকাউন্টিং এর দ্বিতীয় ক্লাস নিয়ে। আমাদের অ্যাকাউন্টিং এর এই দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো কভার করার চেষ্টা করব সেগুলো হচ্ছে হিসাব নিকাশের যে ভিত্তি দুটো আছে, সেই ভিত্তি দুটো নিয়ে আমরা প্রথমে কথা বলবো আজকের ক্লাসের প্রথমেই, যেটা কিনা হিসাব নিকাশের বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি। আমরা তারপর জানার চেষ্টা করব মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন। তারপর আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিয়ে কথা বলবো ইন ডেপথ। তারপর আমরা সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্বের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো, যেগুলো খুবই বেসিক অ্যান্ড প্রিলিমিনারি কথাবার্তা, এবং এখান থেকে আমরা মোস্টলি থিওরি কভার করার চেষ্টা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। তারপরে আমরা সম্ভাব্য দায়, চলতি মূলধন নিয়ে থিওরিটিক্যাল কথা বলবো, এবং তারপর সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব সংক্রান্ত যত গাণিতিক প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আমরা আগেই বলে নিচ্ছি আজকের এই লেকচারটি হচ্ছে মোস্টলি থিওরি একটা লেকচার। ওকে, আমরা এই লেকচার থেকে দেখার চেষ্টা করব যে মোস্টলি কিভাবে এই টপিকগুলো থেকে আমরা থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। আমরা আজকের এই লেকচারে আলোচনা তাহলে এখানেই শুরু করি। বরাবরের মতোই প্রথম ক্লাসের মতো তোমাদের সাথে আমি থাকবো মোহাম্মদ আজিজুর রহমান সজল। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের প্রথম টপিকে, যেটা কিনা হিসাব নিকাশের ভিত্তি। ওকে, আমরা হিসাব নিকাশের দুটো ভিত্তি দেখতে পাই, একটাকে বলা হচ্ছে নগদান ভিত্তি এবং আরেকটাকে বলা হচ্ছে বকেয়া ভিত্তি। তারপরে এই বকেয়া ভিত্তিটাকে কিন্তু অন্য আরেকটা নামেও আমরা জেনে থাকি, যেটাকে বলা হয় প্রাপ্য প্রদেয় বা উপচিতি ভিত্তি। এখন আমরা এই নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তির যে প্রিলিমিনারি কথাবার্তা আছে সেগুলো বলার চেষ্টা করব। এখানে প্রথমে যে পয়েন্টটা আমরা অ্যাড করেছি সেখানে বলা হচ্ছে কখন সংশ্লিষ্ট হিসাবকালের আয় আর ব্যয়কে স্বীকৃতি দেওয়া হবে তা নির্ভর করে কোন ভিত্তি ব্যবহার করা হবে তার উপর। ঠিক তাই, আমরা কখন আয় লিপিবদ্ধ করব এবং কখন ব্যয় লিপিবদ্ধ করব, সেই আয় এবং ব্যয় লিপিবদ্ধ করার যে ব্যাপারটা, যে ডিসিশনটা আমরা নিব, সেই ডিসিশনটা নিব এটার উপর যে আমরা কোন ভিত্তিতে হিসাব নিকাশ করে থাকি। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নগদান ভিত্তিতে ব্যবসায় করে থাকে এবং কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যারা কিনা হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি ফলো করে থাকে, তারা নগদ পাওনা এবং নগদ প্রদানের পরেই কিন্তু তারা লেনদেনটাকে লিপিবদ্ধ করে না। তারা বরঞ্চ পণ্য বা সেবা আদান প্রদান হলেই কিন্তু তারা আয় অথবা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে ফেলে। তাহলে এখানে বকেয়া ভিত্তিতে বলা হচ্ছে যে পণ্য বা সেবা আদান প্রদান হলে আমরা সেটাকে আয় হিসেবে বা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে ফেলতে পারি, যেটা কিনা বলা হচ্ছে বকেয়া ভিত্তি বা প্রাপ্য প্রদেয় বা উপচিতি ভিত্তির মূল কথা। কিন্তু এখানে নগদান ভিত্তি বলছে নগদ প্রাপ্তি হলে সেটাকে আয় লিপিবদ্ধ করব আমরা, এবং নগদ পরিশোধ হলে সেটাকে আমরা ব্যয় লিপিবদ্ধ করব। এই কনসেপ্টটার বেসিসেই কিন্তু আমরা বলে থাকি নগদান ভিত্তি। তাহলে এখানে কিন্তু দুটো জিনিস হয়ে গেল, একটা সেবা বা পণ্য আদান প্রদান হলেই কিন্তু আমরা আয় ব্যয় লিপিবদ্ধ করে ফেলছি, যাকে কিনা আমরা বলা হচ্ছে যে বকেয়া ভিত্তি বা প্রাপ্য প্রদেয় ভিত্তি অথবা উপচিতি ভিত্তি। কিন্তু নগদান ভিত্তি কিন্তু বোঝা খুব সহজ। এখানে বলা হচ্ছে নগদ টাকা পেলে সেটাকে আমরা আয় লিপিবদ্ধ করব এবং নগদ টাকা পরিশোধ করা হলে সেটাকে আমরা ব্যয় লিপিবদ্ধ করার চেষ্টা করব। ওকে, আমরা এই দুটো ভিত্তি সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বকেয়া বা প্রাপ্য প্রদেয় বা উপচিতি ভিত্তি। তাহলে এই যে বকেয়া ভিত্তি আছে, বকেয়া ভিত্তিতে কিন্তু নগদ টাকা পেলে সেটাকে আমরা আয় লিপিবদ্ধ করি না, বা নগদ টাকা প্রদান করলে সেটাকে ব্যয় লিপিবদ্ধ করি না, বরঞ্চ আমরা আয়কে তখনই লিপিবদ্ধ করে থাকি যখন সেই আয়টা অর্জিত হয়ে যাবে। তার মানে নগদ অর্থ গ্রহণ হোক বা না হোক, আয় তখন লিপিবদ্ধ করতে হবে যখন আমরা বলবো যে বিক্রয় করা হয়েছে অথবা সেবা প্রদান করা হয়েছে। ওকে, সেবা প্রদান। তাহলে আমরা কিন্তু আয়টাকে তখনই লিপিবদ্ধ করব যখন আমরা বলবো যে আমরা পণ্য বিক্রি করছি অথবা সেবা প্রদান করছি।
তার মানে এখানে কিন্তু নগদ টাকা আদান প্রদান হোক অথবা না হোক, আমরা যখনই বিক্রয় করব বা যখনই সেবা প্রদান করব তখনই কিন্তু আমাদের আয় অর্জিত হয়েছে আমরা ধরে নিব এবং তখনই আমরা আয় লিপিবদ্ধ করে ফেলতে পারবো। আবার আমরা যখন বকেয়া ভিত্তি অনুযায়ী ব্যয় কখন লিপিবদ্ধ করব, তখন কিন্তু আমরা বলবো যখন ব্যয় সংগঠিত হয়। তার মানে নগদে অর্থ পরিশোধ করি অথবা না করি, আমরা ব্যয় তখনই লিপিবদ্ধ করব যখন ব্যয় সংগঠিত হয়। ব্যয় সংগঠিত বলতে কিন্তু আমরা বলতে পারি যদি আমরা পণ্য ক্রয় করি বা কারো কাছ থেকে সেবা গ্রহণ করে থাকি বা পণ্য ক্রয় করে থাকি, তখনই কিন্তু আমার ব্যয় সংগঠিত হয়ে গেল। তার মানে নগদ টাকা প্রদান করি অথবা না করি, আমি যদি পণ্য ক্রয় করি এবং যেই তারিখে আমি পণ্য ক্রয় করব বা সেবা গ্রহণ করব সেই তারিখেই কিন্তু আমার ব্যয় সংগঠিত হয়ে গেল এবং সেই তারিখেই কিন্তু আমরা ব্যয় লিপিবদ্ধ করে ফেলতে পারি। তাহলে আমরা কিন্তু এখানে একটা খুব সহজ একটা উদাহরণ দেখতে পাচ্ছি, যেখানে বলে দেওয়া আছে যে পণ্য বিক্রি করা হয়েছে ৩৫০০ টাকা। ওকে, পণ্য বিক্রি করা হয়েছে ৩৫০০ টাকায়, কিন্তু এখানে বলা হচ্ছে যে আমি নগদে পেয়েছি ১৫০০ টাকা। তাহলে আমরা আয় হিসেবে কত টাকা লিপিবদ্ধ করব। এখন বলা হচ্ছে যে আমরা কিন্তু বলেছিলাম যে যখনই পণ্য বিক্রি বা সেবা প্রদান করা হবে তখনই কিন্তু বকেয়া ভিত্তি অনুযায়ী আয় অর্জিত হয়ে যাবে। ওকে, তার মানে এখানে পণ্য বিক্রি করা হয়েছে ৩৫০০ টাকা, আমরা কিন্তু কনসিডার করব না যে কত টাকা আমি নগদে পেয়েছি, সেটা আমার কনসিডার করার দরকার নাই বকেয়া ভিত্তিতে। তাহলে এখানে আমি পণ্য বিক্রি করেছি ৩৫০০ টাকা, তাহলে আমার আয় অর্জিত হয়েছে ৩৫০০ টাকা। আমরা বলবো বকেয়া ভিত্তিতে আমার আয় অর্জিত হয়েছে ৩৫০০ টাকা, সেটা নগদে পাই অথবা না পাই, আমার আয় অর্জিত হয়েছে ৩৫০০ টাকা। এখানে আরও একটা জিনিস আমাদের জেনে নেওয়া ভালো যে অর্জিত আয় বলতে বোঝাচ্ছে যে মোট প্রদত্ত পণ্য বা সেবা, মানে যে পণ্যটা আমি বিক্রি করছি বা যে সেবাটা আমি বিক্রি করতে পারছি সেটাকে আমি বলবো আমার অর্জিত আয়, এবং মোট প্রাপ্ত পণ্য বা যে পণ্যটা আমি ক্রয় করছি বা যে সেবাটা আমি ক্রয় করছি সেটাকে কিন্তু বলা হচ্ছে ব্যয় সংগঠিত হওয়া। তাহলে অর্জিত আয় বলতে বোঝাবো যে আমরা যে পণ্যটা বিক্রি করেছি বা যে সেবাটা বিক্রি করেছি, এবং সংগঠিত ব্যয় বলতে আমরা বুঝবো যে যে পণ্যটা আমি ক্রয় করেছি এবং যে সেবাটা আমি গ্রহণ করেছি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যেটা কিনা নগদান ভিত্তি। এখন নগদান ভিত্তি বোঝা খুবই সহজ আমাদের জন্য, বিকজ নগদান ভিত্তিতে বলা হচ্ছে যদি শুধুমাত্র নগদ প্রাপ্তি হয় তখন সেটাকে আমরা আয় হিসেবে লিপিবদ্ধ করব, এবং যদি নগদ প্রদান ঘটে তাহলে সেটাকে আমরা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করব। তাহলে এখানে বলা হচ্ছে ঘটনা ঘটলেই, শুধু নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের ঘটনা ঘটলেই আয় বা ব্যয় হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তার মানে এখানে বলা হচ্ছে যে নগদ প্রাপ্তি হলে সেটাকে আমরা বলবো আয়, এবং নগদ প্রদান হলে সেটাকে আমরা বলবো ব্যয়। তাহলে এই যে একটা সহজ কনসেপ্ট, এটাই কিন্তু আমরা নগদান ভিত্তিতে জেনে থাকি। এখানে বলা হচ্ছে আয় তখনই লিপিবদ্ধ করা হয় যখন আয় বাবদ নগদ অর্থ গ্রহণ করা হয়। আবার বলা হচ্ছে যে ব্যয় তখনই লিপিবদ্ধ করা হয় যখন ব্যয় বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। তাহলে খুবই সহজ এবং কনসেপচুয়াল একটা জিনিস, সেটা হচ্ছে যে নগদান ভিত্তি। এখানে নগদ পেলে আয় এবং নগদ প্রদান করলে ব্যয় হিসাবে আমরা লিপিবদ্ধ করব। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আমরা একটু উদাহরণ সাজানোর চেষ্টা করেছি। এখানে বলা হচ্ছে পণ্য বিক্রয় ৩৫০০ টাকা, কিন্তু নগদ পেয়েছি ১৫০০ টাকা। তার মানে নগদান ভিত্তিতে আমি নগদ টাকা পেয়েছি ১৫০০ টাকা, আমরা নগদান ভিত্তিতে কিন্তু আয় হিসেবে লিপিবদ্ধ করব শুধুমাত্র ১৫০০ টাকা। এখানে যে টাকাটা পাওয়া যাবে না সেটাকে আয় দেখানো যাবে না বকেয়া ভিত্তির মতো। তাহলে খুব সহজেই কিন্তু আমরা নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি সম্পর্কে সম্যক ধারণা লাভ করছি। আমরা এইখান থেকে দুইটা জিনিসের মানে বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তির দুটো কম্পারেটিভ আলোচনা করতে পারি। এখানে আমরা প্রথম যে ডিফারেন্স বা পার্থক্যটা দেখিয়েছি, এখানে বলা হয়েছে যে আয় অর্জিত বা ব্যয় সংগঠিত হলেই সেখানে আয় বা ব্যয় স্বীকৃত দেওয়া হয়, আর এখানে বলা হচ্ছে নগদ আদান প্রদান হলেই কেবল স্বীকৃতি দেওয়া হয়। তারপর বলা হচ্ছে যে মূল গুরুত্ব পায় পণ্য বা সেবা, এখানে ক্রয় বা বিক্রয় আমরা লিখব যে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয়কেই আমরা মূল গুরুত্ব দিয়ে থাকি। এখানে মূল গুরুত্ব দেওয়া হয় নগদ অর্থ। তাহলে পুরোটাই নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এখানে বলা হচ্ছে লেনদেনের পুরো অংশই লিপিবদ্ধ হয়
এবং এখানে শুধু নগদ অংশটুকু লিপিবদ্ধ হয়। এখানে কিন্তু আমরা বকেয়া ভিত্তিতে কিন্তু আমরা লেনদেনের পুরো অংশই লিপিবদ্ধ করি, নগদ টাকা পাই অথবা না পাই। যদি সেটা আয় অর্জিত হয়ে যায় সেটা আয় হিসেবে লিপিবদ্ধ করে ফেলি, এবং ব্যয় সংগঠিত হয়ে যায় সেটা আমরা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে ফেলি। তাহলে এখানে লেনদেনের পুরো অংশই লিপিবদ্ধ করা হয়। নগদান ভিত্তিতে কিন্তু যতটুকু নগদ পাওয়া যায় ততটুকু লিপিবদ্ধ করা হয়, বাকিটুকু কিন্তু লিপিবদ্ধ করা হয় না। তাহলে আমরা পরবর্তী যে পার্থক্য দেখতে যাচ্ছি সেটাতে বলা হয়েছে বকেয়া ভিত্তিতে প্রাপ্য প্রদেয় হিসাবসমূহ লিপিবদ্ধ করা হয়, কিন্তু নগদান ভিত্তিতে কিন্তু প্রাপ্য প্রদেয় হিসাবসমূহ থাকে না, কারণ এখানে সবকিছুই নগদে লিপিবদ্ধ করা হয়। তারপরে আমরা এখানে বলা হচ্ছে যে পরবর্তী যে পার্থক্য আছে সেখানে বলা হচ্ছে যে আয় স্বীকৃতির নীতি ও ব্যয় স্বীকৃতির নীতি সমন্বয় নীতি সম্পূর্ণভাবে অনুসরণ করা হয়, যেখানে এই সকল নীতি নগদান ভিত্তিতে অনুসরণ করা হয় না। তাহলে আয় স্বীকৃতির নীতি কিন্তু বলছে যে নগদ টাকাই যে পেতে হবে আয় হওয়ার জন্য, এরকম না। মানে এই বছরের আয়কে এই বছরেই লিপিবদ্ধ করতে হবে এবং এই বছরের ব্যয়কে এই বছরের ব্যয় হিসেবেই দেখাতে হবে, সেটা নগদে পাই অথবা নগদে প্রদান না করে থাকি। ওকে, তাহলে এই ধরনের কনসেপ্ট কিন্তু নগদান ভিত্তিতে মেনে চলা হয় না। বলা হচ্ছে গ্যাপ, বা যেটাকে কিনা আমরা বলে থাকি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা গ্যাপ হচ্ছে বকেয়া ভিত্তি সমর্থন করে, এবং এখানে বলা হচ্ছে গ্যাপ নগদান ভিত্তি সমর্থন করে না। তারপর বলা হচ্ছে আধুনিক হিসাব নিকাশ বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আসলেই আমরা কিন্তু দেখে থাকি যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান আরেকটা ব্যবসায় প্রতিষ্ঠানের উপর কিন্তু বকেয়া নিয়ে বা ব্যবসায়িক ঋণ নিয়ে কিন্তু তারা ব্যবসা করে থাকে, বা এরকমভাবে পণ্য ধারে নিয়ে যায় যে আমি এটা বিক্রি করে সেই টাকাটা পরিশোধ করে থাকবো। তাহলে আমরা বলতে পারি যে আধুনিক হিসাব নিকাশ বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত, কিন্তু এখানে বলা হচ্ছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানসমূহে নগদান ভিত্তিতে লেনদেন লিপিবদ্ধ হয়। তাহলে মোটামুটি এই ছিল হচ্ছে নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তির মধ্যে একটা কম্পারেটিভ আলোচনা, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তির মধ্যে কি কি পরিমাণ পার্থক্য বিদ্যমান। আমরা এখানে দুটো উদাহরণ দেখার চেষ্টা করব। এখানে নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি রিলেটেড দুটো উদাহরণ আমরা দেখার চেষ্টা করব। প্রথম উদাহরণে বলা হচ্ছে যে পণ্য বিক্রি করা হয়েছে ৩,৫০০ টাকা এবং বলা হয়েছে নগদে পেয়েছি ১,৫০০ টাকা। তাহলে এখানে বলা হচ্ছে যে বকেয়া ভিত্তিতে আয় হিসেবে স্বীকৃত হবে পুরো ৩,৫০০ টাকা। এটা কিন্তু আমরা জানি যে নগদ টাকা পাই অথবা না পাই, পণ্য বিক্রি করে দিলেই কিন্তু আমার আয় স্বীকৃত হয়ে গেল। এর জন্য আমরা বকেয়া ভিত্তিতে বলবো যে আমার আয় হয়েছে ৩,৫০০ টাকা, কিন্তু আমরা যেহেতু নগদে পেয়েছি ১,৫০০ টাকা, এর জন্য আমরা কিন্তু বলতে পারি যে নগদান ভিত্তিতে আমার আয় হয়েছে ১,৫০০ টাকা। তারপর বলা হচ্ছে দ্বিতীয় উদাহরণে যে বাকিতে পণ্য বিক্রয় হচ্ছে ৩,৫০০ টাকা। বাকিতে বিক্রি করি বা নগদে বিক্রি করি ডাজন্ট ম্যাটার, বকেয়া ভিত্তি অনুযায়ী কিন্তু আমার আয় স্বীকৃত হবে পুরো ৩,৫০০ টাকা। কিন্তু নগদান ভিত্তিতে এখানে কোনো আয় হবে না, যেহেতু এখানে কোনো নগদ টাকা নাই। তাহলে এখানে কিন্তু নগদান ভিত্তি অনুযায়ী কোনো আয় হবে না। আমরা এখানে দু একটা কোয়েশ্চেন দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে বলছি যে প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখার চেষ্টা করছি, এখানে বলা হচ্ছে যে রাজস্ব বলতে কি বোঝায়। আমরা কিন্তু রাজস্ব বলতে বুঝবো যে বকেয়া ভিত্তিতে রাজস্ব বলতে কি বোঝায়, নগদ আন্তঃপ্রবাহ না। তারপর বলা হচ্ছে এখানে সম্পদের আন্তঃপ্রবাহ, আমরা এগুলোও নিব না অ্যান্সার। সম্পত্তির আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্য, নগদে নয়, এই ধরনেরও নিব না। কিন্তু এখানে আমরা ৫ নাম্বার যে অপশনটা আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাগণকে পণ্য বা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্য, নগদে নয়। আমরা কিন্তু বলেছিলাম যে আয় অর্জিত হওয়া, এই রাজস্ব বলতে বোঝাচ্ছে কিন্তু আয়, ঠিক আছে, রাজস্ব বলতে বোঝাচ্ছে আয় বা বিক্রয় লব্ধ যে আয়। ওকে, তাহলে এই আয় কখন আমরা লিপিবদ্ধ করব, যখন আয়টা অর্জিত হয়ে যাবে। এখন আমরা দেখছি অর্জিত বলতে কি বোঝাচ্ছিলাম, আমরা কিন্তু দেখে এসেছি অর্জিত বলতে বোঝাচ্ছিল বিক্রয় অথবা সেবা প্রদান। তাহলে যেহেতু বলা হচ্ছে বিক্রয় অথবা সেবা প্রদান, সেহেতু আমরা কিন্তু এখানে বলতে পারি ক্রেতাগণকে পণ্য বা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্য, নগদে নয়।
তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে ক্রেতাগণকে পণ্য বা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্য নগদে নয়, তার মানে এটাই হচ্ছে যে আমাদের রাজস্ব বা আয়। তাহলে আয় যখন অর্জিত হবে তখন আমরা বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে সেই আয়টাকে নিব, সেই আয়টা নগদেই হতে হবে, এটা অপরিহার্য বিষয় নয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ই। তারপরে আমরা যে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটাতে দেখতে পাই এখানে বলা হচ্ছে যে হিসাব রক্ষণের বকেয়া পদ্ধতিতে কি করা হয়। আমরা কিন্তু একটু আগেই জেনে এসেছি হিসাব রক্ষণের বকেয়া পদ্ধতিতে আয়কে তখনই লিপিবদ্ধ করা হয় যখন আয় অর্জিত হয়। অর্জিত বলতে আমরা কিন্তু বলে থাকি যে বিক্রয় অথবা সেটা সেবা প্রদান করা হয়, এবং খরচকে তখনই লিপিবদ্ধ করা হয় যখন খরচ সংগঠিত হয় বা ক্রয় বা সেবা গ্রহণ করা হয়। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপশন আছে অনেকগুলো। তাহলে এই অপশনগুলোর মধ্যে আমরা কিন্তু সঠিক অ্যান্সারটা খুব সহজেই বেছে নিতে পারি। এখানে প্রথমটাতে বলা হয়েছে প্রাপ্তি ও খরচ যখন সংগঠিত হয় তখনই লিপিবদ্ধ হয় না, খরচ যখন সংগঠিত হয় তখন লিপিবদ্ধ করা হয়, কিন্তু প্রাপ্তি কিন্তু সংগঠিত হয় না, প্রাপ্তি বা আয় অর্জিত হয়। তারপর এখানে বলা হয়েছে প্রাপ্তি ও খরচ যখন প্রদান করা হয়, এটা তো নগদান ভিত্তি অনুযায়ী হয়ে গেল, এটা নগদান ভিত্তি হয়ে গেল। তাহলে এটাকে আমরা 2 নাম্বার অপশনকে আমরা অ্যান্সার হিসেবে নিচ্ছি না। তারপরে 3 নাম্বার অপশন যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে যখন সেবা প্রদান অথবা দ্রব্য বিক্রয় হয় এবং খরচ সংগঠিত হয় তখনই লিপিবদ্ধ করা হয়। এটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর আমরা 4 নম্বরের অপশন দেখার চেষ্টা করব কেন 4 নম্বর অপশনটা রাইট অ্যান্সার না। এখানে 4 নম্বর অপশনে বলা হচ্ছে যখন সেবা প্রদান অথবা দ্রব্য বিক্রয় হয়, খরচ প্রদান করা হয় তখনই লিপিবদ্ধ করা হয়। তাহলে দেখা হচ্ছে যে এখানে সেবা প্রদান অথবা দ্রব্য বিক্রয় হয় এবং খরচ প্রদান করা হয় তখনই লিপিবদ্ধ হয়। আমরা কিন্তু যখনই দেখব যে প্রদান শব্দটা আছে এখানে খরচ প্রদান বলতে বোঝাচ্ছে কিন্তু নগদ টাকা, তার মানে আমরা কিন্তু হিসাব রক্ষণের বকেয়া ভিত্তিতে নগদ নিয়ে ডিল করি না। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে হচ্ছে অ্যান্সার সি, 2 এর অ্যান্সার হবে সি। তাহলে আমরা দেখে নিব এখানে অ্যান্সার দিয়ে দেওয়া আছে 2 এর অ্যান্সার সি। পরবর্তীতে আমরা নগদান ভিত্তি নিয়ে একটা এমসিকিউ দেখার চেষ্টা করছি। এখানে বলা হয়েছে যে নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে কি বোঝায়। নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে কি বোঝায়? আমরা বলবো নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে। যদি নগদ অর্থের আদান প্রদান না হয়ে থাকে তখন কিন্তু আমরা সেটাকে লেনদেন হিসেবে লিপিবদ্ধই করি না। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলতে পারি। এখানে বলা হচ্ছে যে নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে কি বোঝায়, আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার দিয়ে দিব যে নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে বি। তারপরে আমরা পরবর্তী কোয়েশ্চেনে দেখার চেষ্টা করব। এখানে একটু বড় কোয়েশ্চেন দেওয়া আছে, বাট আমরা কিন্তু ভয় পেয়ে যাব না। আমাদের এই 4 নম্বর কোয়েশ্চেনে আমরা কোয়েশ্চেনটাকে প্রথমে তোমাদের কাছে পড়ে তারপরে আমরা সেটার সলিউশন করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে 1996 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরে পাইন কোম্পানি মোট 46,000 টাকা সুদ প্রদান করে। তাহলে 46,000 টাকা সুদ প্রদান করে, কিন্তু ওই বছরের আয় ব্যয় বিবরণীতে সঠিকভাবে মোট 50,000 টাকা সুদ হিসেবে খরচ দেখানো হয়। ওই বছরের প্রথমে বা শেষে কোনো আগাম প্রদত্ত সুদ ছিল না। 1996 সালের 31 ডিসেম্বর তারিখে প্রদেয় সুদের পরিমাণ ছিল 5,000 টাকা। তাহলে 1995 সালের 31 ডিসেম্বর তারিখে কত টাকা প্রদেয় সুদ ছিল? প্রবলেমটা তোমাদের কাছে মনে হচ্ছে যে খুব জটিল হয়ে গেল, তাই না? বাট এই প্রবলেমটা কিন্তু খুব সহজেই আমরা সলভ করে ফেলতে পারি। আমরা এই প্রবলেমটা যেভাবে সলভ করার আগে আমরা একটু বেসিক জিনিস দেখে নিব। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী বা আয় ব্যয় বিবরণী করতে চাই তখন কিন্তু আমরা সমন্বয় করে থাকি এরকমভাবে। আমরা যদি বলে থাকি যে বেতন, আমরা যদি বলি বেতন হচ্ছে যদি বলি 10,000 টাকা, এবং আমরা যদি এখানে বলি যে মেইন কলামে বেতন হচ্ছে যে, আমরা আর একটু ক্লিয়ারলি বোঝার জন্য এই ছকটাকে একটু বড় করে নিচ্ছি। ছকটাকে বড় করে আমরা ধরলাম যে এটা হচ্ছে যে আমার মেইন কলাম। ওকে, তাহলে আমরা লিখছি বেতন 10,000 টাকা, এই জায়গাটা হচ্ছে গ্যাপ,
এটা আমরা জানি না। ওকে, তোমরা বলবে যে এই জায়গাটায় কি হবে, বাট আমরা ফাইনাল কলামে যে বেতন বসাচ্ছি 12,000 টাকা। ওকে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি যে এখানে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী বা আয় ব্যয় বিবরণী করে আসছি, তখন কিন্তু যদি লিখি যে বেতন 10,000 টাকা এবং এই জায়গাটা গ্যাপ থাকে এবং আমরা মেইন কলামে যদি 12,000 টাকা বসাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে ফেলতে পারি যে বকেয়া বেতন হচ্ছে 2,000 টাকা। এইটাকে কিন্তু যোগ করে আমরা বেতন খরচ নামে দেখাচ্ছি টোটাল 12,000 টাকা। ঠিক একইভাবে এই অঙ্কটাতে কিন্তু বলা হয়েছে যে 1996 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরে পাইন কোম্পানি মোট 46,000 টাকা সুদ প্রদান করে। তাহলে আমরা কিন্তু এখানে সেম এরকম একটা কাজ করে ফেলতে পারি। এখানে কিন্তু বলা হচ্ছে যে সুদ ব্যয়, তাহলে এখানে হচ্ছে সুদ আমরা যদি বলি যে 46,000 টাকা, এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে কিন্তু ওই বছর আয় ব্যয় বিবরণীতে সঠিকভাবে মোট 50,000 টাকা সুদ খরচ দেখানো হয়। তার মানে মেইন কলামে সুদ খরচ দেখানো হয় হচ্ছে 50,000 টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা খুব সহজে বুঝে নিবে যে 1996 সালের এই 31শে ডিসেম্বর কিন্তু বকেয়া সুদের পরিমাণ ছিল কত টাকা? 4,000 টাকা। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে নিতে পারি যে বকেয়া সুদ মানে 96 সালের বকেয়া সুদের পরিমাণ হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা বলছি যে বকেয়া সুদ হচ্ছে 4,000 টাকা। এখন 96 সনের 31 ডিসেম্বরে বা 96 সালের বকেয়া সুদ হচ্ছে 4,000 টাকা, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে যে 1996 সালের 31 ডিসেম্বর তারিখে মোট প্রদেয় সুদের পরিমাণ বা মোট বকেয়া সুদের পরিমাণ হচ্ছে 5,000 টাকা প্রশ্ন করা হয়েছে। তাহলে 95 সালের 31 ডিসেম্বর তারিখে কত টাকা সুদ প্রদেয় ছিল? তার মানে বলা হচ্ছে মোট প্রদেয় সুদ হচ্ছে 5,000 টাকা, তার মধ্যে কিন্তু বলা হচ্ছে যে 96 সনের হচ্ছে 4,000 টাকা। তাহলে আমাকে যদি বলা হয় 95 সনের বকেয়া সুদ কত, আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারছি 1,000 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে যে 95 সনের 31 ডিসেম্বর তারিখে কত টাকা প্রদেয় সুদ ছিল। আমরা কিন্তু খুব সহজেই বলে দিব যে 1,000 টাকা। অ্যান্সার হচ্ছে 1,000 টাকা। ওকে, আমরা পরবর্তীতে আরও প্রবলেম দেখার চেষ্টা করছি। এখানে বলা হয়েছে 5 নাম্বার প্রবলেমে বলা হচ্ছে যে একটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রি হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের 5 তারিখে একটি বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের 10 তারিখে এ সংক্রান্ত একটি চেক গ্রহণ করে। এখন যদি প্রশ্ন করা হয় যে আয় কখন অর্জিত হয়েছে বলে গণ্য হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। আমরা কিন্তু পড়ে এসেছিলাম যে আমরা আয়কে বকেয়া ভিত্তিতে তখনই লিপিবদ্ধ করব যখন সে আয়টা অর্জিত হয়েছে। তার মানে এখানে বলা হচ্ছে যে আয় কখন অর্জিত হয়েছে? যখন আয়টা বা পণ্যটা বিক্রি করা হয়েছে বা সেবাটা আমরা বলবো যে সেবাটা প্রদান করা হয়েছে। তাহলে এখানে পণ্য বিক্রি করা হয়েছে নভেম্বরের 30 তারিখ। আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার বলে দিব যে পণ্য বিক্রি করা হয়েছে 30 তারিখে নভেম্বরের। আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার বলে দিব, তার মানে আয়টা অর্জিত হয়েছে নভেম্বরের 30 তারিখে। কিন্তু এই ক্ষেত্রে একটা এক্সেপশনাল রুলস হতে পারে। আমরা কিন্তু যদি এইখানে কোনো চালানের ডেট দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা সেই চালানের ডেটটাকে আগে কনসিডার করতাম আয় অর্জিত হওয়ার তারিখ বলে। বাট যদি চালানের ডেট দেওয়া না থাকে, তখন কিন্তু আমরা বলবো যে আয় অর্জিত হয়েছে যেই তারিখে পণ্যটি বিক্রি করা হয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু বলে ফেলতে পারি যে খুব সহজেই যে নভেম্বর 30 তারিখে যেহেতু পণ্যটি বিক্রি করা হয়েছে, নভেম্বর 30 তারিখ হচ্ছে আমার আয় অর্জিত হওয়ার তারিখ। আমরা পরবর্তীতে আরও একটা কোয়েশ্চেন দেখার চেষ্টা করছি। এখানে বলা হয়েছে যে 2008 সালের 15 ডিসেম্বর উত্তরা কোম্পানি একজন খরিদ্দারের কাছ থেকে ডিসেম্বর 28 তারিখে কাজ সম্পাদনের জন্য একটি কাজের আদেশ পেল। এটা কিন্তু ফরমায়েশ পেল, ঠিক আছে? এখানে 15 ডিসেম্বর হচ্ছে যে সে একটা ফরমায়েশ পেল। তারপর বলা হচ্ছে উত্তরা কোম্পানি জানুয়ারি 3, 2009 তারিখে আগে কাজটি সম্পন্ন করতে পারলো না। তাহলে এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। তার মানে জানুয়ারি 3 তারিখের আগে কাজটা সম্পন্ন করতে পারলো না,
তার মানে কোন তারিখে সম্পন্ন করলো? জানুয়ারি 3 তারিখে সম্পন্ন করলো, তাই না? তাহলে এখানে কিন্তু একটু কথার মারপ্যাচ থাকবে, ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে উত্তরা কোম্পানি জানুয়ারি 3, 2009 তারিখের আগে কাজটি সম্পন্ন করতে পারলো না। তার মানে এটার মানে হচ্ছে জানুয়ারি 3, 2009 তারিখে সে কাজটি সম্পূর্ণ করলো। তারপরে বলা হচ্ছে উক্ত খরিদ্দার সম্পাদিত কাজের জন্য 6 জানুয়ারি 2009 একটি চেক পাঠালো। 8 জানুয়ারি 2009 তারিখে উত্তরা কোম্পানি চেকটি পেল এবং 10 তারিখে তা ভাঙিয়ে নিল। এখন প্রশ্ন করা হচ্ছে কখন তারা সেবা আয় হিসাবভুক্ত করবে। সহজ কথা, এখানে যখন বলা হচ্ছে আমি যেই তারিখে সেবা প্রদান করব সেই তারিখেই কিন্তু আয়কে লিপিবদ্ধ করব। তাহলে এখানে বলা হচ্ছে যে উত্তরা কোম্পানি জানুয়ারি 3, 2009 তারিখের আগে কাজটি সম্পূর্ণ করতে পারলো না, তার মানে কাজটা সম্পূর্ণ করলো জানুয়ারি 3 তারিখে। তাহলে আমরা বলবো আয় লিপিবদ্ধ করার তারিখ হচ্ছে জানুয়ারি 3 তারিখ। আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারি। আমরা তারপরে আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি আজকের ক্লাসে, যেটাকে হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় হিসাব। তাহলে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে হিসাবকাল ধারণা অনুযায়ী লেনদেনকে 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে এখানে বলা হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এই যে দুইটা হিসাবে আমরা ভাগ করছি, এটা কিন্তু করা হচ্ছে হিসাবকাল ধারণা অনুযায়ী। তার মানে আমরা ধরা হচ্ছে যে হিসাবকাল বা ব্যবসায় প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলবে, বাট এই অনন্তকালের মধ্যেও একটা নির্দিষ্ট সার্টেন টাইম পরে পরে কিন্তু আমরা হিসাব করে থাকি এবং আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার প্রয়োজন হয়ে যায়, এবং এজন্য কিন্তু আমরা মূলধন জাতীয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাবকে আলাদা করে ফেলতে পারি। যে হিসাবটা পরবর্তী বছরেও আমরা ক্যারি করব সেটাকে কিন্তু আমরা বলছি মূলধন জাতীয় হিসাব, এবং যে হিসাবটা বর্তমান হিসাবকালেই শেষ হয়ে যাবে সেই জাতীয় হিসাবকে কিন্তু আমরা বলছি মুনাফা জাতীয় হিসাব। তাহলে এইখানে মূলধন জাতীয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাবের বাইরেও একটা অন্য দুটোর মিশ্র একটা সংমিশ্রণ রয়ে গেছে এক হিসাবে, সেই হিসাবকে আমরা বলছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যেটার প্রকৃতি মোটামুটি মুনাফা জাতীয় কিন্তু যার ইম্প্যাক্ট মূলধন জাতীয় হিসাবের মতো। তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করার চেষ্টা করব। এখানে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়ে কথা বলা হয়েছে। প্রথম যে টপিকটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এই ধরনের লেনদেনের প্রভাব একাধিক হিসাবকালে পড়ে, খুবই স্বাভাবিক। ফর এক্সাম্পল, আমি বলে নিলাম যে আমি একটা দালান কোঠা ক্রয় করলাম, ওকে, দালান কোঠা। তাহলে এই দালান কোঠা কিন্তু আমরা এক হিসাবকালের মধ্যেই শেষ হয়ে যাবে না বা এক বছরেই শেষ হয়ে যাবে না। এটার সুবিধা কিন্তু আমি পরবর্তী বছরগুলো ধরে নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম পরবর্তী 10 বছর আমি এই দালান কোঠার সুবিধা ভোগ করলাম বা এই দালান কোঠা থেকে আমি রাজস্ব আয় করলাম। তাহলে বলা হচ্ছে এই ধরনের লেনদেনের প্রভাব একাধিক হিসাবকালে পড়ে। তার মানে যদি একটা দালান কোঠা আমি কেনার চেষ্টা করি তখন কিন্তু আমি এই দালান কোঠার ফ্যাসিলিটি বা এই দালান কোঠার সুযোগ বা সুবিধা আমি কিন্তু একাধিক হিসাবকালে পেয়ে ফেলতে পারবো। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে যে মুনাফা জাতীয় লেনদেনে বলা হচ্ছে এই ধরনের লেনদেনের প্রভাব এক হিসাবকালেই শেষ হয়ে যায়। যেমন ধরো আমরা বলতে পারি যে ক্রয় হিসাব। তাহলে কিছু পণ্য ক্রয় করলাম, ধরলাম ফর এক্সাম্পল 10,000 টাকা দিয়ে কিছু পণ্য ক্রয় করলাম। এই 10,000 টাকার পণ্য কিন্তু আমি এক হিসাবকালের মধ্যেই সেগুলোকে বিক্রি করে ফেলবো, বা এই ক্রয়ে 10,000 টাকার সুবিধা কিন্তু আমি এক হিসাবকালের মধ্যেই নিয়ে ফেলবো। তাহলে এই ধরনের হিসাবকে কিন্তু বলা হচ্ছে মুনাফা জাতীয় হিসাব। আবার এখানে মূলধন জাতীয় হিসাবের আরেকটা ইয়েতে বলা হচ্ছে এদেরকে উদ্ধৃত পত্রে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব হিসেবে দেখানো হয়। যেমন এই দালান কোঠাটা কিন্তু একটা সম্পত্তি, আমি কিন্তু এই সম্পত্তিটা আমার উদ্ধৃত পত্রে কিন্তু স্থায়ী সম্পত্তি হিসেবে দেখাবো। কিন্তু এই ক্রয় হিসাবটাকে কিন্তু আমরা আয় ব্যয় বিবরণী বা বিশদ আয় ব্যয় বিবরণীতে কিন্তু যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব, সেই বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কিন্তু আমি এই ক্রয়টাকে ব্যবহার করব। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য কোথায়। তারপরে বলা হচ্ছে যে এখানে যে মূলধন জাতীয় লেনদেন চেনার উপায়,
খুব সহজ, আশা করি তোমরা সবাই এই ব্যাপারটার সাথে সবাই পরিচিত। এই মূলধন জাতীয় লেনদেন কিন্তু খুব অনিয়মিত এবং খুব কম সংগঠিত হয়ে থাকে। ফর এক্সাম্পল, দালান কোঠা তো ব্যবসায় প্রতিষ্ঠান সবসময় ক্রয় করে না, তাই না বলো? তাহলে আমরা বলবো যে এই যে দালান কোঠা কিনলাম বা ক্রয় করলাম, এই দালান কোঠা কিন্তু বছরে বারবার ক্রয় করা হয় না, বা যদি বছরে আমি কিন্তু একাধিক হিসাবকালে কিন্তু ক্রয় করা হয় না। এই দালান কোঠা বা স্থায়ী সম্পত্তি ব্যবসায়ী হিসাবকালে একবার বা দুইবার ক্রয় করা হয়ে থাকে এবং এগুলোর সুবিধা কিন্তু পরবর্তী হিসাবকালগুলোতেও আমরা পেয়ে থাকি। তারপরে বলা হচ্ছে সাধারণত বৃহৎ অঙ্কের টাকা হয়ে থাকে। তাহলে দালান কোঠা কিনতে কিন্তু অনেক টাকা লাগে, আমরা ধরলাম যে মিনিমাম 1 কোটি টাকা লাগে, তাহলে 1 কোটি টাকা কিন্তু অনেক টাকা। তার মানে সাধারণত বৃহৎ অঙ্কের হয়ে থাকে। 10,000 টাকা দিয়ে কিন্তু আমরা কোনো দালান কোঠা পাবো না। তাহলে আমাদের দালান কোঠা মানে হচ্ছে সাধারণত বৃহৎ অঙ্কের টাকা হয়ে থাকে। তারপর বলা হচ্ছে যে অর্জন, সম্প্রসারণ, স্থাপন, সংস্থাপন, সংযোজন, উন্নয়ন, সংস্করণ ইত্যাদি থাকে। ঠিক আছে, এই সবগুলা খরচ যদি থাকে তাহলে কিন্তু সেটা এই সম্পত্তির মধ্যেই আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, সম্পত্তির মধ্যে অ্যাড করে দিব। অর্জন, সম্প্রসারণ, স্থাপন, সংস্থাপন, সংযোজন, উন্নয়ন, সংস্করণ ইত্যাদি যদি থাকে, সেই খরচটাও কিন্তু আমরা এই যদি বলি আমরা যে এই দালান কোঠার মধ্যে সবগুলো খরচ অন্তর্ভুক্ত আছে, তখন কিন্তু আমরা খুব সহজেই এই দালান কোঠার মধ্যে এই ব্যাপারটা অন্তর্ভুক্ত করে দিতে পারি। আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করছি যে এখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে কোন স্থায়ী সম্পত্তি অর্জনের সাথে জড়িত সকল খরচ মূলধন জাতীয় খরচ। ওকে, তার মানে স্থায়ী সম্পত্তি অর্জন করতে যে আমি যে ধরনের খরচ করব, যদি আমি একটা গাড়ি ক্রয় করতে যে আমি সেটাতে ভাড়া খরচ করি, শুল্ক খরচ করি, টেলিফোন খরচ করি, সংস্থাপন খরচ করি, উন্নয়ন খরচ করি, মানে পণ্যটা বা সম্পত্তিটা ক্রয় থেকে শুরু করে ব্যবহার করা অবধি পর্যন্ত যত প্রকার খরচ আমি করব, সকল খরচকে কিন্তু আমি সম্পত্তির মূল্য দ্বারা মূলধনায়ন করব। এইগুলোকে কিন্তু আলাদা খরচ দেখাবো না। এখানে কিন্তু বলা হচ্ছে যে একটা এসির ক্রয় মূল্য, আইনি খরচ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, পরিবহন, কুলির মজুরি, সংস্থাপন ব্যয়, এই সবগুলা কিন্তু একটা খরচের মধ্যে কিন্তু নিয়ে যাব, যেটার নাম হবে যে এসি। ওকে, তার মানে এই এসি সম্পত্তিটার মধ্যে সবগুলো খরচ কিন্তু আমরা অন্তর্ভুক্ত করে দিব। কিন্তু বলা হচ্ছে যে কিন্তু কৃত এসির বিমা খরচ হবে মুনাফা জাতীয়। তার মানে যদি আমি আলাদা এই এসিটার জন্য বিমা করে থাকি, তাহলে এই বিমাটাকে কিন্তু আমি এসির খরচের মধ্যে অন্তর্ভুক্ত করব না, বরঞ্চ আমি এটাকে আলাদা খরচ হিসেবে দেখানোর চেষ্টা করব। তাহলে এখানে আমি আলাদা খরচ হিসেবে দেখাবো যে এসির বিমা, এটাকে কিন্তু আমি আলাদা খরচ হিসেবে দেখাবো। তার মানে যদি এরকম হয়ে থাকে যে এসিটা জাহাজে করে আনার সময় বিমা করা হয়েছে, সেই খরচটাকে আমি এসির খরচের মধ্যে দেখাবো, কিন্তু আনার পরে ব্যবহার করা অবস্থায় এসির জন্য বিমা করা হয়েছে, এই ধরনের খরচকে কিন্তু আমি আর এসির খরচের মধ্যে দেখাইতে পারবো না। তখন আমাকে আলাদা খরচ দেখাতে হবে যে এসির বিমা খরচ। তাহলে এইভাবে কিন্তু আমরা ব্যাপারগুলো ডিল করব। তারপর এখানে আরেকটা পয়েন্ট আমরা ইম্পর্টেন্ট নোটিস করব। এখানে বলা হচ্ছে যে কোনো স্থায়ী সম্পত্তি থেকে সুবিধা পাওয়ার আগ পর্যন্ত সকল খরচ মূলধন জাতীয় খরচ। যে জিনিসটা আমি বলেছিলাম যে ব্যবহার করা মানে ক্রয় থেকে শুরু করে ব্যবহার করা অবধি পর্যন্ত সকল প্রকার খরচকে আমরা মূলধন জাতীয় খরচের মধ্যে ফেলে দিব। এখানে বলা হচ্ছে যদি এসিটি চালু হওয়ার আগেই নষ্ট হয়ে যায়, তাহলে নষ্ট এসি মেরামত বা বিশেষত মেরামত ব্যয়ও মূলধন জাতীয়। তার মানে বলা হচ্ছে যে ব্যবহার করার আগ পর্যন্ত যত প্রকার খরচ হবে, সেই খরচটাকে আমি কিন্তু এসির খরচের মধ্যে ফেলার চেষ্টা করব। এখানে কিন্তু আমি আর আলাদা করে অন্য খরচ দেখাইতে পারবো না। কিন্তু যদি এসিটা চালু হবার পরে আবার নষ্ট হয়, তখন কিন্তু আমি সেটাকে মেরামত ব্যয় বা সাধারণত মেরামত ব্যয় বা মুনাফা জাতীয় খরচ হিসেবে দেখাইতে পারতাম। আশা করি এই ব্যাপারগুলো তোমরা এই সব বিষয়ে অবগত থাকবে। এখানে বলা হচ্ছে যে মুনাফা জাতীয় লেনদেন চেনার উপায় কি। আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে এরা বছরে অন্তত একবার সংগঠিত হয় না। ওকে,
তাহলে আমরা এখানে একটা ছোট্ট সংশোধন নিয়ে এসেছি। বলা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন আমরা কিভাবে চিনব। সাধারণত মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে বছরে একাধিকবার সংগঠিত হয়, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে এরা বছরে অন্তত একাধিকবার সংগঠিত হয়। ফর এক্সাম্পল বলে দিই আমরা একটা মুনাফা জাতীয় হিসাব, যেমন ধরা হলো ক্রয় হিসাব। ক্রয় কিন্তু আমরা বছরে অনেকবার করি। আবার বিক্রয় হিসাব, এটাও কিন্তু মুনাফা জাতীয় আয়। তাহলে ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে এই ধরনের হিসাবগুলো কিন্তু আমরা একাধিকবার সংগঠিত হয়ে যায় ব্যবসায় প্রতিষ্ঠানে। একটা হিসাবকালে অনেকবার হয়ে যায়, অসংখ্যবার আমরা ক্রয় করি, অসংখ্যবার আমরা বিক্রয় করি। তাহলে বলা হচ্ছে এরা অন্তত বছরে একাধিকবার সংগঠিত হয়। তাহলে ক্রয় আমরা ছোট অঙ্কের করতে পারি, সাধারণত ছোট অঙ্কের হয়ে থাকে। আমরা কিন্তু 1000 টাকা থেকে শুরু করে 500 টাকা থেকে শুরু করে 200 টাকা থেকে শুরু করে যত ছোট অ্যামাউন্টেরই হোক না কেন আমরা কিন্তু পণ্য ক্রয় করে থাকি। ব্যবসা ভেদে ক্রয় বা বিক্রয়ের পরিমাণ কিন্তু তুলনামূলক ছোট হয়ে থাকতে পারে। তাহলে সাধারণত ক্রয় বিক্রয় এগুলো কিন্তু ছোট অ্যামাউন্ট হতে পারে, বড় অ্যামাউন্ট হতে পারে, সাধারণত ছোটই হয়ে থাকে। তারপর বলা হচ্ছে নবায়ন থাকলে সাধারণত মুনাফা জাতীয় হয়। ওকে, এই জায়গাটাতে একটা লেনদেন যখন বারবার নতুন করে হবে বা নবায়ন হতে থাকবে বা নতুন করে হতে থাকবে, সেই লেনদেনটাকে কিন্তু আমরা মুনাফা জাতীয় লেনদেনের কাতারে ফেলতে পারি। যেমন ধরনের আমরা মুনাফা জাতীয় লেনদেনের কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। এখানে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, অবচয় হিসাব, বিমা খরচ হিসাব, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকে। তাহলে এই ধরনের হিসাবগুলোকে আমরা বলার চেষ্টা করব মুনাফা জাতীয় লেনদেন। এখন আমরা মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেনের উদাহরণ কিন্তু আমরা একটু দেখতে পারি, যে এই উদাহরণগুলোর পার্থক্য দেখতে পারি। একটা হচ্ছে সুনামের ক্রয় বা অর্জন মূল্য। আমরা বলছি সুনাম যদি হয়, সুনামকে কিন্তু আমরা ভ্যালুয়েট করতে পারি না, সেটা কিন্তু একটা বড় মাপের আমাদের জন্য স্থায়ী সম্পত্তি বা মূলধন জাতীয় অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি, বা যেটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় লেনদেন। এখন এখানে বলা হচ্ছে যে এরকম আমাদের মুনাফা জাতীয় লেনদেন কি হতে পারে, এটা হচ্ছে পণ্যের ক্রয় মূল্য। তারপরে আমরা দেখানোর চেষ্টা করেছি কৃত সম্পত্তির আমদানি শুল্ক বা আইনি খরচকে কিন্তু আমরা সম্পত্তি ক্রয় থেকে ব্যবহার করা অবধি পর্যন্ত সকল খরচকে আমরা সম্পত্তির টাকা দ্বারা মূলধনায়ন করি। মানে সম্পত্তির আমদানি শুল্ক, আইনি খরচ, সম্পত্তির জাহাজ ভাড়া শুল্ক, সকল প্রকার খরচ আমরা সম্পত্তি দ্বারা ডেবিট করি। কিন্তু এখানে বলা হচ্ছে কৃত পণ্য যদি ক্রয় করি, মানে যেই পণ্যটা আমি বিক্রি করে দিব, আমার ব্যবসায়ের পণ্যটা যদি আমি ক্রয় করি, সেই পণ্যটার যদি আমদানি শুল্ক হয় সেটাকে কিন্তু আমি ব্যয় হিসেবে ধরছি। তার মানে সম্পত্তি হলে আমি সেই সম্পত্তির সাথে সংগঠিত সকল ব্যয়কে আমি সম্পত্তির ব্যয়ের মধ্যে দেখাই, এবং যদি আমি পণ্য ক্রয় করি সেই পণ্য ক্রয়ের আমদানি শুল্ককে কিন্তু আমি আলাদা করে আমদানি শুল্ক ব্যয় নামে দেখানোর চেষ্টা করি। তারপরে এখানে বলা হচ্ছে আরেকটা উদাহরণ, যে ইজারা সম্পত্তির অর্জন মূল্য। তাহলে ইজারা সম্পত্তি বলতে আমি একটা সম্পত্তির মালিকানা কিনে নিচ্ছি কিছু বছরের জন্য, আর যদি ওই ইজারা সম্পত্তির অবচয় হয় তাহলে সেই অবচয়টা কিন্তু আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয় হয়ে গেল। তাহলে ইজারা সম্পত্তি যখন আমি কিনতেছি কিছু বছরের জন্য, তখন সেটা আমার একটা মূলধন জাতীয় লেনদেন, এবং ইজারা সম্পত্তির অবচয় যখন দিচ্ছি তখন সেটা আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরছি। তারপর বলা হচ্ছে সম্পত্তি ব্যবহারের আগে মেরামত, নষ্ট সম্পত্তি মেরামত, বিশেষ মেরামত ব্যয়। তার মানে সম্পত্তি যদি ব্যবহার করার আগেই নষ্ট হয়ে যায় তাহলে সেই ব্যয়টাকে কিন্তু আমরা বলবো যে সম্পত্তির মধ্যে বা সম্পত্তির ব্যয়। ওকে, মানে মূলধনায়ন ব্যয় হবে সেটা। আর যদি সম্পত্তি ব্যবহার করার পরে নষ্ট হয়ে যায় এবং সেটাকে যদি মেরামত করতে হয়, তখন কিন্তু আমরা সেই ব্যয়টাকে বলার চেষ্টা করব সম্পত্তি মেরামত ব্যয়, যা কিনা একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা দেখার চেষ্টা করলাম মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের গুলোর উদাহরণ পাশাপাশি রেখে। তারপর এখানেও আমরা আরও কিছু উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে আপনাদের আইডিয়াটা মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে যে আইডিয়া এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে যে আইডিয়া সেটা আরও একটু ক্লিয়ার হয়ে যায়। এখানে বলা হচ্ছে যে আসবাবপত্রের পরিবহন ব্যয়। তাহলে আসবাবপত্রের পরিবহন ব্যয় কিন্তু আসবাবপত্র বা মূলধন জাতীয় লেনদেন, এবং পণ্যের পরিবহন ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। বলা হচ্ছে দালান কোঠা নির্মাণের মজুরি, সেটা কিন্তু দালান কোঠা ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়,
এখানে বলা হচ্ছে শুধু মজুরি, সেটাকে কিন্তু আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়। বলা হচ্ছে প্রাঙ্গণ উন্নয়ন, সম্প্রসারণ, সংযোজন, সংস্করণ এবং সংস্থাপন, এগুলো হচ্ছে সব মূলধন জাতীয় ব্যয়, যেটা কিনা প্রাঙ্গণ ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এখানে বলা হচ্ছে লাইসেন্স নবায়ন হচ্ছে একটা আলাদা ব্যয়, যেটাকে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়। বলা হচ্ছে ব্যবসায় শুরু হবার আগে ব্যয়, প্রাথমিক খরচ বা গঠন ব্যয়, এগুলোকে আমরা বলবো মূলধন জাতীয় খরচ। কিন্তু এখানে বলা হচ্ছে সম্পত্তির বীমা খরচ কিন্তু আলাদা একটা মুনাফা জাতীয় খরচ। নতুন পণ্যের গবেষণা ব্যয়কে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই ধরনের উদাহরণগুলো কিন্তু আমরা দেখলাম। এখন আমরা যে বিশেষ জাতীয় হিসাব দেখব, যেটাকে বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যার প্রকৃতি মুনাফা জাতীয় হলেও যার প্রভাব মূলধন জাতীয় হিসাবের মতো হয়ে থাকে। তাহলে এইটার ডেফিনেশন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে সকল মুনাফা জাতীয় ব্যয়ের প্রভাব এক হিসাবকালে শেষ না হয়ে একাধিক হিসাবকাল পর্যন্ত যায় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। তার মানে বলা হচ্ছে এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের প্রকৃতি কিন্তু মুনাফা জাতীয়, ওকে, মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এর প্রভাব কিন্তু এক হিসাবকালে শেষ না হয়ে একাধিক হিসাবকাল পর্যন্ত যায়। এই ধরনের হিসাবকে কিন্তু বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উপর সাধারণত অবলোপন ধরা হয় এবং বাকি অংশ উদ্ধৃতপত্রের সম্পত্তি পার্শ্বে দেখানো হয়। ধরে নিলাম আমি আমার বিজ্ঞাপনের জন্য খরচ করলাম 10,000 টাকা। 10,000 টাকা বিজ্ঞাপন করার ফলে আমি ধরে নিচ্ছি আমি আগামী 5 বছর আমি এই 10,000 টাকার বিজ্ঞাপন দিয়ে আমি আমার মার্কেটিং করে যাব। তাহলে 5 বছর যদি আমি 10,000 টাকার বিজ্ঞাপন দিয়ে চলতে পারি, তাহলে আমি ধরে নিতে পারি যে আমার 1 বছরে বিজ্ঞাপন বাবদ খরচ ছিল 1 বছরে হচ্ছে 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকাকে আমি বর্তমান বছরের ব্যয় ধরবো এবং বাকি যে 4 বছরের বিজ্ঞাপন ব্যয় আছে আমি অগ্রিম খরচ করে রেখেছি, সেটা হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়, যেটাকে আমরা বলছি 8,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে আমি কিন্তু এই 8,000 টাকা থেকে আবার 2,000 টাকা অবলোপন করে ফেললাম। তখন আমার কিন্তু হয়ে গেল 6,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়। তৃতীয় বছর শেষে আমি কিন্তু আবার 2,000 টাকা অবলোপন করে ফেললাম, তখন কিন্তু আমার হয়ে গেল 4,000 টাকা। তাহলে এইভাবে বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু কমতে থাকবে, বা আমাদের যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা আছে সেই ব্যয়টা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলাম। এখানে বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে অগ্রিম ব্যয়, মানে অগ্রিম যে ব্যয় করে ফেললাম সে অগ্রিম ব্যয়, যেটার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অনেকটা সম্পত্তির মতো। আশা করি এতটুকু আলোচনা আমাদের মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল ছিল। আমরা এখানে বিলম্বিত ব্যয়ের উদাহরণ দেখেছি বা দেখার চেষ্টা করেছি। অগ্রিম বেতনকে কিন্তু আমরা বলবো এক প্রকারের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অগ্রিম বেতন মানে হচ্ছে যেই বেতনটা আমি আগামী 2-3 বছরের বেতন একসাথে দিয়ে দিয়েছি, যাতে করে আমার এটা প্রথমে আপাত দৃষ্টিতে এটা মুনাফা জাতীয় ব্যয় মনে হতে পারে, বাট যেহেতু আমি 2-3 বছরের বেতন একসাথে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয়ে গেল। আমি কিন্তু বিজ্ঞাপনের উদাহরণ একটু আগে দেখিয়েছি। তারপর বলা হচ্ছে বীমা খরচ প্রদান, যা 4 বছর কার্যকর থাকবে। তার মানে অগ্রিম ব্যয় করেছি। বিশেষ প্রকৃতির মেরামত ব্যয়, যেটা কিনা 2-3 বছর পরেও আর কোনো মেরামত করা লাগবে না। তার মানে 2-3 হিসাবকালের মেরামত যদি এক হিসাবকালে আমরা করে ফেলি, মানে অধিক হারে যদি একবারে ব্যয় করে ফেলি, সেই ধরনের ব্যয়কে আমরা বলবো বিশেষ প্রকৃতির মেরামত ব্যয়। তারপর বলা হচ্ছে কারখানার স্থানান্তর ব্যয়। আমরা কিন্তু কারখানায় স্থানান্তর ব্যয় সবসময় করি না। যদি একবার আমরা কারখানা স্থানান্তর করে থাকি, তাহলে কিন্তু 2 থেকে 3 বছর বা একাধিক হিসাবকালের জন্য আমরা কারখানা স্থানান্তর করে থাকি। তাহলে এই ধরনের ব্যয়কেও আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বলা হচ্ছে কোম্পানি গঠনের খরচ। কোম্পানি কিন্তু প্রাথমিকভাবে গঠন করতে যে এককালীন যে খরচ হয়ে যায়, সেটাকে আপাত দৃষ্টিতে খরচ মনে হলেও সেটা কিন্তু অনেক বছরের জন্য বা অনেক হিসাবকালের জন্য, পরবর্তী হিসাবকালের জন্য আমাকে ফ্যাসিলিটিস প্রোভাইড করে। এজন্য আমরা বলছি কোম্পানি গঠনের খরচ
খরচ হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর বলা হচ্ছে নতুন পণ্যের গবেষণা ও পরীক্ষা ব্যয়। আমরা যদি একটা পণ্য গবেষণা করতে পারি এবং পরীক্ষা করে বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আগামী 2-3 হিসাবকালেরও বেশি সময় ধরে আমাদের আর নতুন করে গবেষণার জন্য ব্যয় করতে হচ্ছে না। তাহলে এইটা এককালীন অধিক পরিমাণে ব্যয়, যেটাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বলা হচ্ছে নতুন দ্রব্যের বিজ্ঞাপন ব্যয়। তাহলে এই ধরনের নতুন যদি কোনো পণ্য এসে থাকে তাহলে নতুন এই সকল পণ্যের বিজ্ঞাপন ব্যয়কেও কিন্তু আমরা বলবো যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে এখানে বলা হচ্ছে যে কখনো বিলম্বিত মুনাফা জাতীয় আয় হয় না। আমরা কিন্তু দেখে এসেছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয়, কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় আয়ের কথা কিন্তু আমরা কখনো শুনে আসিনি। যেমন অগ্রিম বিনিয়োগের সুদ, এটা কিন্তু আমরা বলবো দায়। ওকে, অগ্রিম বিনিয়োগের সুদ দায়, একে অগ্রিম আয় বলতে হবে। একে কিন্তু বলা যাবে না যে বিলম্বিত মুনাফা জাতীয় আয়। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলোকে মূলধন জাতীয় ব্যয়ের মতো ধরে হিসাব করা হয়ে থাকে। আশা করি এই রিলেটেড সকল কিছু আমাদের আন্ডারস্ট্যান্ডেবল ছিল। মূলধন জাতীয় বা বিলম্বিত মুনাফা জাতীয় হচ্ছে যে নট ইজ ইকুয়াল টু মুনাফা জাতীয়। তার মানে বলা হচ্ছে যে মুনাফা জাতীয় আর বিলম্বিত মুনাফা জাতীয় অথবা মূলধন জাতীয় একই কথা না। তাহলে এই ধরনের একটা কনক্লুশন কিন্তু আমরা অ্যাড করে ফেলতে পারি। এখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করব। বলা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় নয় কোনটি? আমরা কিন্তু দেখার চেষ্টা করব আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয়, ভূমি ক্রয় মূলধন জাতীয়, কপিরাইট অর্জন ব্যয় মূলধন জাতীয়, কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে 4 নম্বর অপশন স্থায়ী সম্পত্তির অপচয়। তাহলে আমরা বলবো আমাদের অপশন ডি হচ্ছে অ্যান্সার। বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ কোনটি? আমরা কিন্তু এখানে প্রথমেই পেয়ে যাচ্ছি যে অগ্র প্রদত্ত ভাড়া কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বা অগ্রিম ভাড়াকে কিন্তু আমরা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ হিসেবে দেখে এসেছিলাম। তারপর এখানে বলা হচ্ছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নয় কোনটি? আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারি যে এখানে বিশেষ প্রকৃতির মেরামত ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, কারখানা স্থানান্তর ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, কোম্পানি গঠনের ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বাট এখানে কিন্তু আমরা বলতে পারি যে কর্জের সুদ বা ঋণের সুদ কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় না। তাহলে আমরা বলবো আমাদের অ্যান্সার হচ্ছে ডি বা কর্জের সুদ। তারপরে আমাদের যে 4 নাম্বার কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে বিলম্বিত মুনাফা জাতীয় আয় নয় কোনটি? বিলম্বিত মুনাফা জাতীয় আয় কিন্তু এখানে হবে না। তাহলে এখানে বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় আয় নয় কোনটি? এখানে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার বলে দিতে পারবো যে পরিত্যক্ত বা নষ্ট জিনিসপত্র থেকে আয় হলে কিন্তু সেটাকে আমরা বলতে পারি না যে বিলম্বিত মুনাফা জাতীয় আয় নয়। তাহলে আমরা বলবো এইটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। এই পরিত্যক্ত বা নষ্ট জিনিসপত্র থেকে আয় থেকে হলে আমরা বলবো সেটাকে মূলধন জাতীয় আয়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। আমরা পরবর্তীতে যাচ্ছি মুনাফা জাতীয় খরচ কোনটি? আমরা এখানে দেখার চেষ্টা করব। এখানে কিন্তু অনেক কিছু বলে দেওয়া আছে। মেশিন ক্রয়ের জন্য ব্যয়, মেশিন পরিবহন ও জাহাজ ভাড়া, মেশিনের সংস্থাপন মজুরি, মেশিনের বীমা খরচ। আমরা কিন্তু দেখে এসেছিলাম বীমা খরচকে আমরা বলবো মুনাফা জাতীয় খরচ। আমরা কিন্তু অ্যান্সার বলবো ডি। মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়? আমরা কিন্তু বলবো মূলধন জাতীয় ব্যয় কিন্তু উদ্ধৃতপত্রের সম্পত্তির পাশে দেখানো হয়, বা উদ্ধৃতপত্রের উদ্ধৃতপত্রের সম্পত্তির পাশে দেখানো হয়। তাহলে আমরা বলবো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে ডি। তারপরে আমরা আরো কোশ্চেন দেখব। নিচের কোনটি স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে জড়িত হলেও মূলধনায়িত করা হয় না? আমরা কিন্তু এখানে বলবো যে সম্পত্তির সবগুলোকেই কিন্তু সম্পত্তির সাথে যোগ করা হয়ে থাকে, মূলধনায়ন করা হয়ে থাকে। ক্রয় মূল্য মূলধনায়ন করা হয়, মেশিন পরিবহন মূলধনায়ন করা হয়, মেশিনের মূল্যের উপর প্রদত্ত ভ্যাট মূলধনায়ন করা হয়, মেশিনের সংস্থাপন মজুরি মূলধনায়ন করা হয়, কিন্তু একটা জিনিস মূলধনায়ন করা হয় না, সেটা হচ্ছে মেশিনের নিঃশেষ মূল্য। তাহলে আমরা বলবো অ্যান্সার ই। তারপর বলা হচ্ছে যন্ত্রপাতি সংযোজন একটি কি ধরনের খরচ? আমরা কিন্তু বলবো যে যন্ত্রপাতি সংযোজন হচ্ছে একটা মূলধন জাতীয় খরচ, কারণ যন্ত্রপাতি নিয়ে আসা কিন্তু একটা মূলধন জাতীয় খরচের মধ্যে পড়ে। তাহলে আমরা বলবো এটা মূলধন জাতীয় খরচ। আমরা আমাদের আজকের টপিকের নতুন টপিকে চলে যাচ্ছি,
এটা হচ্ছে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব রিলেটেড আলোচনা। তাহলে এইখানে আমরা বলছি যে এইখানে সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু একটা সম্পর্ক দেখানো হয়েছে হিসাব সমীকরণের মধ্যে। তাহলে আমরা কিন্তু প্রথমে বলতে পারি যে সম্পত্তি কি। তখন কিন্তু আমরা সম্পত্তির ডেফিনেশনটা দেওয়ার আগে কিন্তু এখানে দেখতে পারি যে এখানে আছে দায়, এখানে আছে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা দায় আর মালিকানা সত্ত্ব দুইটাকে যোগ করে যে জিনিসটা হচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে সম্পত্তি। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে কোম্পানির উপর তৃতীয় পক্ষের দাবি দায় এবং কোম্পানির উপর মালিকের দাবি, তাহলে মালিকের দাবি আর হচ্ছে যে তৃতীয় পক্ষের দাবি মিলায়ে যা হয় সেটাকে কিন্তু সম্পদ বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে সম্পত্তি হলো প্রতিষ্ঠানের মালিকানাধীন এমন কিছু যা প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ সুবিধা প্রদান করে। এটা হচ্ছে থিওরিটিক্যাল ডেফিনেশন সম্পত্তির। তারপর বলা হচ্ছে সম্পত্তির যে অংশ তৃতীয় পক্ষ পাবে তাকে কিন্তু দায় বলা হয়। তার মানে এই সম্পত্তিটার মধ্যে আমরা ধরে নেই এখানে সম্পত্তি হচ্ছে 100 টাকা, দায় হচ্ছে 40 টাকা এবং মালিকানা সত্ত্ব হচ্ছে 60 টাকা। তাহলে আমরা দায়ের যে ডেফিনেশন যখন জানবো তখন বলবো যে সম্পত্তির মধ্যে তৃতীয় পক্ষ যে টাকাটা পাবে বা তৃতীয় পক্ষের দাবি যেটা সেটাকে বলা হয় দায়, এবং বলা হয় সম্পত্তির যেই টাকাটা মালিকের দাবি সেই টাকাটাকে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব বা অন্তর্দায়। ওকে, তারপরে আমরা এখানে কিন্তু সম্পত্তির শ্রেণীবিভাগ করা শিখেছি। এখানে বলা হচ্ছে যে সম্পত্তি স্থায়িত্বের ভিত্তিতে হয় স্থায়ী সম্পত্তি এবং চলতি সম্পত্তি, স্পর্শ করার ভিত্তিতে হয় একটা স্পর্শনীয় সম্পত্তি আর একটাকে বলা হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। বিক্রয়যোগ্যতার ভিত্তিতে আমরা বলতে পারি যে বাস্তব সম্পত্তি, যেই সম্পত্তি বিক্রি করা যায়। অবাস্তব সম্পত্তি যেমন শেয়ার, অবহার, তাহলে এগুলোকে আমরা অবাস্তব বা অলীক সম্পত্তি বলি। আরও অন্যান্য যে সম্পত্তি আছে সেগুলোকে বলা হয় তড়িৎ সম্পত্তি। তড়িৎ সম্পত্তি বলতে যেটাকে খুব সহজে ক্যাশ টাকায় বা টাকায় কনভার্ট করা যেতে পারে সেটাকে আমরা বলবো তড়িৎ সম্পত্তি। তারপর বলা হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পত্তি, মানে যে সম্পত্তিটা ক্রমে ক্রমে ক্ষয় হয়ে যায় সেই ধরনের সম্পত্তিকে বলা হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পত্তি। তারপরে এখানে কিন্তু আমরা স্থায়ী সম্পত্তির ডেফিনেশন দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে এসব সম্পত্তি এক হিসাবকালের চেয়ে বেশি সময় প্রতিষ্ঠানে থাকে, ভূমি, দালান কোঠা, সুনাম, প্রাথমিক খরচ ইত্যাদি। বলা হচ্ছে চলতি সম্পত্তি, এসব সম্পত্তি এক হিসাবকালের মধ্যে নিঃশেষ হয়ে যায়, যেমন নগদ টাকা, অগ্রিম ব্যয়, সমাপনী মজুত পণ্য। তারপর বলা হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পত্তি বা প্রাকৃতিক সম্পত্তি, বিভিন্ন খনি এই ধরনের সম্পত্তির অন্তর্গত। তারপর হচ্ছে এসব সম্পত্তি প্রাকৃতিক কারণে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, এদের উপর অপচয় ধরা হয় বা ডিপ্লেশন ধরা হয়, এদের উপর কিন্তু অবচয় ধরা হয় না, যেমন তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি এগুলো। ঠিক আছে, তারপর বলা হচ্ছে স্পর্শনীয় সম্পত্তি। স্পর্শনীয় সম্পত্তি বলতে যেসব সম্পত্তির বাহ্যিক রূপ আছে, যেদেরকে আমরা ধরতে পারি, টাচ করতে পারি, যেমন আসবাবপত্র, দালান কোঠা, এগুলোকে আমরা স্পর্শনীয় সম্পত্তি বলছি। অস্পর্শনীয় সম্পত্তি বলতে যে ধরনের সম্পত্তির কোনো বাহ্যিক রূপ নেই, অর্থাৎ স্পর্শ করা যায় না, এদেরকে কিন্তু আমরা বলতে পারি অস্পর্শনীয় সম্পত্তি, যেগুলোর উপর অবলোপন ধার্য করা হয়ে থাকে, যেমন ট্রেডমার্ক, কপিরাইট, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, গ্রন্থস্বত্ব ইত্যাদি। তাহলে এইগুলোকে কিন্তু আনটাচেবল বা ইনটেনজিবল অ্যাসেট বলা হয়ে থাকে। তারপরে আমরা দেখছি যে বাস্তব সম্পদ, যে সকল সম্পত্তির বাজার মূল্য বা বিক্রয়যোগ্যতা রয়েছে, একে বিক্রি করা যাবেই, এই ধরনের সম্পত্তিকে কিন্তু আমরা বলছি যে বাস্তব সম্পত্তি। যেমন আসবাবপত্র বিক্রি করা যায়, দালান কোঠা বিক্রি করা যায়, সুনাম বা কোনো কোম্পানির নাম যদি থেকে থাকে সেই কোম্পানির নাম কিন্তু আমরা বিক্রি করে ফেলতে পারি। তারপর কিন্তু বলা হচ্ছে প্যাটেন্ট, সেইটাও আমরা বিক্রি করে ফেলতে পারি, ট্রেডমার্ক আমরা বিক্রি করে ফেলতে পারি, কপিরাইট বিক্রি করে ফেলতে পারি, গ্রন্থস্বত্বও কিন্তু আমরা বিক্রি করে ফেলতে পারি। অবাস্তব, কাল্পনিক বা ভুয়া সম্পত্তিও কিছু আছে, এদের সম্পত্তির বাজার মূল্য বা বিক্রয়যোগ্যতা রয়েছে, অর্থাৎ একে বিক্রয় করা যাবে না। ঠিক আছে, এখানে আমরা কিছু কারেকশন এনেছি। এখানে বলা হচ্ছিল যে অবাস্তব, কাল্পনিক বা ভুয়া সম্পত্তিকে কিন্তু আমরা বিক্রি করতে পারি না, বিক্রয়যোগ্যতা থাকুক বা না থাকুক একে আমরা বিক্রয় করতে পারি না। যেমন বলা হচ্ছে যে প্রাথমিক খরচাবলী, শেয়ার বা ঋণপত্রের অবলোপন, লাভ ক্ষতি হিসাবে ডেবিট জের, এইগুলোকে কিন্তু আমরা কাল্পনিক বা অবাস্তব বা ভুয়া সম্পত্তি বলি বা অলীক সম্পত্তি বলার চেষ্টা করি, যেগুলো বিক্রি করার মতো কোনো অবস্থা থাকে না। তারপর এখানে বলা হচ্ছে যে সুনাম, ব্র্যান্ড নাম,
কপিরাইট, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক, ব্যবসায় চিহ্ন, রয়্যালটি, প্যাটেন্ট, এরা স্থায়ী, অস্পর্শনীয় ও বাস্তব সম্পত্তি। মানে এদেরকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ফেলতে পারি। একটা ক্যাটাগরি হচ্ছে স্থায়ী সম্পত্তি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি, আরেকটাকে বলা হচ্ছে বাস্তব সম্পত্তি, মানে এটাকে বিক্রি করা যায়। তারপরে বলা হচ্ছে প্রাথমিক খরচ, শেয়ার, ঋণপত্রের অবহার, এদের যে ক্যাটাগরিতে ফেলা যায় সেটা হচ্ছে যে এরা স্থায়ী সম্পত্তি, এদের টাচ করা যায় না, ইনটেনজিবল, অস্পর্শনীয়, এবং এদের বিক্রিও করা যায় না, অবাস্তব সম্পত্তি। ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে হিসাব নিয়ে কথা বলা হচ্ছে, বাস্তব হিসাব। বাস্তব হিসাব মানে হচ্ছে মূলধন জাতীয় হিসাব, যে হিসাবগুলো উদ্ধৃত পত্রে আসে। আর মুনাফা জাতীয় হিসাব হচ্ছে আয় ব্যয় জাতীয় হিসাব। তার মানে বাস্তব হিসাব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয় হিসাব আর একটা হচ্ছে মুনাফা জাতীয় হিসাব। মূলধন জাতীয় হিসাব হচ্ছে উদ্ধৃত পত্রে আসবে, এবং মুনাফা জাতীয় হিসাবগুলো কিন্তু আয় ব্যয় জাতীয় হিসাব বা আয় ব্যয় বিবরণীতে আসবে। তারপর বাস্তব সম্পত্তি যখন বলা হচ্ছে তখন কিন্তু বলা হচ্ছে যে সকল সম্পত্তিগুলো আমরা বিক্রি করতে পারবো, এবং অবাস্তব সম্পত্তি বলা হচ্ছে অবিক্রয়যোগ্য সম্পত্তিগুলোকে। ঠিক আছে। তাহলে এখানে আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। তাহলে এখানে যখন আমরা বলবো যে 2 নম্বর কোয়েশ্চেনটা পড়ার চেষ্টা করব, প্রথমেই সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, ব্র্যান্ড নেম, প্যাটেন্ট কেমন সম্পত্তি, আমরা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করব যে এরা কিন্তু অস্পর্শনীয় সম্পত্তি, এরা কিন্তু বাস্তব সম্পত্তি, এবং এরা হচ্ছে যে তাহলে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা পাচ্ছি অস্পর্শনীয়, এর জন্য আমরা কিন্তু অ্যান্সার করছি অস্পর্শনীয়। বলা হচ্ছে প্রাথমিক খরচ, শেয়ার বা ঋণপত্রের অবহার কেমন সম্পত্তি, আমরা কিন্তু এগুলোকে বলবো অবাস্তব সম্পত্তি, যেগুলোকে বিক্রি করা যায় না। তাহলে এইটাকে অবাস্তব সম্পত্তিতে আমরা দাগানোর চেষ্টা করব বা অ্যান্সার করার চেষ্টা করব। তারপরে যে জিনিসগুলো বলা হচ্ছে যে স্থায়ী সম্পত্তিকে হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী হিসাবভুক্ত করতে হয় অর্জন মূল্যে। তার মানে বলা হচ্ছে যে স্থায়ী সম্পত্তি আমি যেই মূল্যে, অর্জন মূল্য বা ঐতিহাসিক মূল্যনীতি বলছে যে স্থায়ী সম্পত্তি সমূহকে হিসাব বিজ্ঞানে হিসাবভুক্ত করতে হবে যেই মূল্যে আমরা তাকে অর্জন করেছি। পরে যে বাজারে সেই মূল্যের দাম বাড়ুক অথবা কমুক সেটা নিয়ে আমরা বদার্ড হব না। যেই মূল্যে আমি সেটাকে লিপিবদ্ধ, মানে আমি যেটাকে ক্রয় করেছি সেই মূল্যেই কিন্তু আমাকে লিপিবদ্ধ করতে হবে। তারপরে বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি প্রয়োগ করতে হয় কখন, যখন চলতি সম্পত্তি মূল্যায়ন করি তখন কিন্তু আমাকে রক্ষণশীলতার নীতি অনুসরণ করে সম্পত্তিটার মূল্য কম দেখাতে হয়। তারপর বলা হচ্ছে একটি প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পত্তি হলো কি, তখন আমরা বলবো নগদ তহবিল সবচেয়ে তরল সম্পত্তি। বলা হচ্ছে একটি প্রতিষ্ঠানের সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্পত্তি হলো কি, সুনাম। ঠিক আছে। প্রতিষ্ঠানটা যতদিন থাকবে ওই প্রতিষ্ঠানের সুনাম কিন্তু তার সাথে অ্যাডজাস্টেড থাকবে। তারপর আমরা কিন্তু এতক্ষণ সম্পত্তির ডেফিনেশন দেখলাম, সম্পত্তি নিয়ে অনেক কথা বললাম, এখন আমরা দায় নিয়ে কথা বলার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে সাধারণত দায় বলতে কিন্তু আমরা বুঝি বহির দায়কেই, মানে প্রতিষ্ঠানের মালিকের পাওনাকে বুঝি না, আমরা বুঝে থাকি প্রতিষ্ঠানের নিকট তৃতীয় পক্ষের দাবিকে কিন্তু আমরা দায় বলে থাকি। এই ধরনের দায়কে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং আরেকটা ভাগকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে এসব দায় এক হিসাবকালের বেশি সময় ধরে প্রতিষ্ঠানে থাকে, যেমন ধরেন বন্ড, ঋণপত্র। তার মানে আমি যদি 5 বছরের জন্য কোনো ঋণ নিই তাহলে সেই দায়টা কিন্তু আমার 5 বছর বা 5 হিসাবকালের জন্য থাকবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে দীর্ঘমেয়াদী দায় মানে যেই দায় আমার এক হিসাবকালেরও বেশি সময় জুড়ে থাকবে সেই ধরনের দায়কে কিন্তু আমরা বলবো যে দীর্ঘমেয়াদী দায়। তারপর বলা হচ্ছে স্বল্পমেয়াদী দায় হচ্ছে এসব দায় এক হিসাবকালের মধ্যে পরিশোধ করতে হয়। কিছু উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব আমরা কিন্তু পরিশোধ করে দিই এক হিসাবকালের মধ্যে। অনুপার্জিত আয় বা অগ্রিম আয় হচ্ছে যে আমরা কিন্তু পরিশোধ করে দিই এক হিসাবকালের মধ্যে। তাহলে অপরিশোধিত ব্যয় মানে বকেয়া ব্যয়ও কিন্তু আমরা এক হিসাবকালের মধ্যেই হচ্ছে পরিশোধ করে দিতে হয়। তাহলে এগুলোকে আমরা বলবো স্বল্পমেয়াদী দায়। তাহলে সম্ভাব্য দায় বা ঘটনা সাপেক্ষ দায়, তার মানে কিছু ঘটনা কন্টিনজেন্সির উপর ডিপেন্ড করে। যেমন এই ঘটনাটা ঘটলে আমি তার কাছে এত টাকা ঋণী হয়ে যাব। তার মানে আদালত যদি একটা রায় দেয় তাহলে কিন্তু আমাকে তাকে 1 লক্ষ টাকা দিতে হবে। তাহলে এই ধরনের কিছু ঘটনার উপর যদি
অন্য আরেকটা ঘটনার উপর যদি একটা দায় নির্ভর করে তখন সেই ধরনের দায়কে কিন্তু আমরা বলতে পারি সম্ভাব্য দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি। ফলে কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে আমার সম্ভাব্য দায়। আমরা এখানে ডেফিনেশনটা দেখব, যে সকল দাবি ব্যবসায় প্রতিষ্ঠানের ভবিষ্যতের দায় হিসেবে গণ্য হতে পারে তার সম্ভাব্য ব্যয়। যেমন বাট্টাকৃত বিনিময় বিল মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত বিচারাধীন মামলার কোনো দাবি, জামিন সংক্রান্ত দেনা, চুক্তিভঙ্গের খেসারতের দেওয়ার সম্ভাবনা এবং পণ্যের ওয়ারেন্টি ইত্যাদি। তার মানে কখন আমার খরচ হবে আমি জানি না, ভবিষ্যতের কোনো একটা ঘটনার বা কারো ডিসিশনের উপর ডিপেন্ড করবে যে আমাকে সেই টাকাটা দিতে হবে কি না। তাহলে এই সম্ভাব্য দায় ধরার কিন্তু মানে যে প্রিন্সিপালের উপর বেস করে ধরা হয় সেটাকে বলা হচ্ছে রক্ষণশীলতার নীতি। তাহলে রক্ষণশীলতার নীতিতে সম্ভাব্য দায়কে কিন্তু আমরা কনসিডার করে থাকি। তারপর বলা হচ্ছে সম্ভাব্য দায় উদ্ধৃতপত্রে বা আর্থিক অবস্থার বিবরণীতে ফুট নোটে প্রদর্শন করা হয় পূর্ণ প্রকাশ নীতিতে। তার মানে ফুট নোটে প্রকাশ করা হয় পূর্ণ প্রকাশ নীতিতে এবং ধরা হয় কিন্তু রক্ষণশীলতার নীতিতে। তারপরে আমরা মালিকানা সত্ত্ব নিয়ে কথা বলার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে কারবারের সম্পত্তির বিপরীতে মালিকের শেয়ার হোল্ডারদের বা অংশীদারদের দাবিকে বলা হয় মালিকের মূলধন বা ইকুইটি। তার মানে সম্পত্তির উপর মালিকের দাবিকে বলা হয় মালিকানা সত্ত্ব। এখানে মালিকের মূলধন আছে, অংশীদারি ব্যবসায় হলে অংশীদারদের মূলধন, তারপর হচ্ছে যে যদি কোম্পানি হয়ে থাকে পাবলিক লিমিটেড তখন শেয়ার মূলধন, শেয়ার অধিহার, জমাকৃত মুনাফা, সাধারণ সঞ্চিতি, বিশেষ তহবিল ইত্যাদি সবগুলোর উপরেই কিন্তু মালিকের পাওনা বিদ্যমান। তাহলে এই টাকাগুলো কিন্তু এই তহবিলগুলোর উপর কিন্তু মালিকের দাবি সবার আগে। তাহলে এগুলোকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। তাহলে এখানে বলা হচ্ছে মালিকের মূলধনকে নেট সম্পত্তি নামেও ডাকা হয়। নেট সম্পত্তি ডাকার রিজন হচ্ছে আমরা কিন্তু মোট সম্পত্তি থেকে কিন্তু মোট দায় বাদ দেই, তারপরে যেটা থাকে সেটাকে কিন্তু আমরা বলি নিট সম্পত্তি। তার মানে এই নিট সম্পত্তি সমানই হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এর জন্য এটাকে বলা হয় মালিকের মূলধনকে নিট সম্পত্তি নামেও ডাকা হয়ে থাকে। তারপর বলা হচ্ছে যে মালিকানা সত্ত্ব কিভাবে বের করি আমরা, মোট সম্পত্তি থেকে মোট দায় বাদ দিয়ে দিই। সম্পত্তি থেকে যদি আমরা দায় বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটাকে মালিকানা সত্ত্ব বলা হয় অথবা নিট সম্পত্তি বলা হয়। তারপর বলা হচ্ছে মালিকানা সত্ত্ব সমান আমরা মূলধন মাইনাস অলিক সম্পত্তি বা অলিক মূলধন বাদ দিয়ে দিতে পারি। ওকে, আমরা এই মালিকানা সত্ত্ব রিলেটেড সকল কিছু জানলাম। এখন আমরা জানবো কিভাবে চলতি বা কার্যকরী মূলধন ক্যালকুলেট করতে হয়। আমরা কিন্তু চলতি বা কার্যকরী মূলধন বের করব। আমরা কিন্তু মূলধন মানেই জেনে আসছি যে মূলধন মানে মালিকানা সত্ত্ব মানেই কিন্তু আমরা জেনে আসছি সম্পত্তি মাইনাস দায়। তাহলে আমরা যদি বলি কার্যকরী মূলধন তাহলে কিন্তু আমরা বলবো যে চলতি সম্পত্তি মানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তাহলে কিন্তু বের হয়ে যাবে ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, তাহলে এখানে কিন্তু তাই বলা হচ্ছে যে চলতি বা কার্যকরী মূলধন হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। আর অলিক মূলধন বের করতে হলে আমাদের মূলধন মাইনাস মালিকানা সত্ত্ব বাদ দিতে হবে। আমরা তারপরে এখানে দেখতে পাচ্ছি কিছু মূলধনের উদাহরণ নিয়ে কথা বলা আছে। দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি স্থায়ী সম্পত্তি ক্রয়ে বিনিয়োজিত অর্থ স্থায়ী মূলধন। তারপর বলা হচ্ছে বিনিয়োজিত মূলধন সমান হচ্ছে মোট সম্পত্তি মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পত্তি। এগুলো আমরা অনুপাত বিশ্লেষণে যে আমরা আরও দেখার চেষ্টা করব খুব ভালো করে। তারপর বলা হচ্ছে বিনিয়োগের চলতি অংশ চলতি সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী ঋণের চলতি অংশ চলতি দায়। ওকে, আমরা এগুলো হচ্ছে যে আমাদের জানার জন্য আমরা জেনে নিলাম। আমরা এখন কিছু কোয়েশ্চেন সলভ করব এবং কোয়েশ্চেন সলভ করার পরে তাহলে এইখানে 1 নাম্বার কোয়েশ্চেনে কিন্তু বলা হয়েছে কার্যকরী মূলধন দেওয়া আছে 5 লক্ষ টাকা এবং এখানে হচ্ছে যে চলতি দায় দেওয়া আছে হচ্ছে 2,50,000 টাকা। আমরা প্রথমে দেখব যে ওয়ার্কিং ক্যাপিটাল বা এই কার্যকরী মূলধন কিভাবে বের করে। কার্যকরী মূলধন বের করে কিন্তু চলতি সম্পত্তি থেকে, তার মানে কারেন্ট অ্যাসেট থেকে কিন্তু কারেন্ট লায়াবিলিটি বাদ দিয়ে দেয়। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5 লক্ষ টাকা হচ্ছে, এখন এই 5 লক্ষ টাকা থেকে কিন্তু আমরা কারেন্ট অ্যাসেটটা জানি না, এখানে কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে 2,50,000 টাকা। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি এই কারেন্ট
অ্যাসেটটা হচ্ছে আমার 7,50,000 টাকা, যা থেকে 2,50,000 টাকা যদি বাদ দেই তাহলে কিন্তু আমার চলে আসতেছে 5 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা খুব সহজেই বলতে পারি আমার কারেন্ট অ্যাসেট হচ্ছে 7,50,000 টাকা। তাহলে 9 লক্ষ টাকা আমার স্থায়ী সম্পত্তি, তার সাথে যদি আমি আরও 7 লক্ষ টাকা যোগ করে দেই তাহলে কিন্তু আমার বের হয়ে যাবে 16 লক্ষ টাকা হচ্ছে আমার টোটাল সম্পত্তি। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তারপরের প্রবলেমটাতে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। এখানে কিন্তু আমার দেওয়া আছে মোট মুনাফা কত। তাহলে আমরা কিন্তু মোট মুনাফা কিন্তু এইভাবে বের করতে পারি, মোট মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, যেটাকে আমরা বলবো COGS। এখানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কিন্তু মোট মুনাফা খুব সহজেই বের করে ফেলতে পারি। আমার এখানে বিক্রয় দেওয়া আছে 2,45,000 টাকা, এখানে কিন্তু আমরা মাইনাস করে দিচ্ছি 98,000 টাকা। তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের অ্যান্সার বের করে ফেলতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে 1,47,000 টাকা হচ্ছে আমার মোট মুনাফা। ওকে, তাহলে আমার 1,47,000 টাকা হচ্ছে আমার মোট মুনাফা। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। অনুপার্জিত আয় নির্দেশ করে একটা অনুপার্জিত আয়, মানে যে আয়টা এখনো আমার উপার্জন করা হয় নাই সেটাকে কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা চলতি দায়। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের অ্যান্সারগুলো করে ফেলতে পারবো। বলা হচ্ছে অলিক সম্পত্তি। অলিক সম্পত্তিগুলো কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি। কোনগুলো অলিক সম্পত্তি? তাহলে আমরা কিন্তু দেখে এসেছি যে প্রাথমিক খরচ, তারপরে শেয়ার অবহার, এগুলোকে কিন্তু আমরা অলিক সম্পত্তি বলে থাকি, যেগুলো বাস্তব সম্পত্তি নয়, যেগুলো বাজার মূল্য নেই বা বিক্রি করা যাবে না। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে অলিক সম্পত্তি হচ্ছে প্রাথমিক খরচ এবং শেয়ার মূল্যে ছাড় বা শেয়ার অবহার। তারপরে বলা হচ্ছে চলতি দায় নয় কোনটি? আমরা এখানে দেখার চেষ্টা করব যে চলতি দায় এটা হচ্ছে প্রদেয় মজুরি চলতি দায়, স্বল্প মেয়াদী ঋণ হচ্ছে চলতি দায়, প্রদেয় কর হচ্ছে চলতি দায়, কিন্তু প্রদেয় বন্ড কিন্তু চলতি দায় না। তাহলে আমরা বলবো আমাদের অ্যান্সার হচ্ছে ডি, প্রদেয় বন্ড হচ্ছে চলতি দায় নয়। তারপরে আমরা দেখছি যে চলতি মূলধন আমরা কিভাবে বের করি। চলতি সম্পত্তি থেকে কিন্তু আমরা চলতি দায় বাদ দিলে আমাদের চলতি মূলধন বের হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি চলতি সম্পত্তি বাদ চলতি দায় হচ্ছে আমার চলতি মূলধন। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলো খুব সহজেই সলভ করে ফেলতে পারি। তড়িৎ সম্পত্তি নয়, আমরা কিন্তু বলবো যে সম্পত্তিকে নগদে ট্রান্সফার করা যায়, খুব দ্রুত নগদ টাকায় কনভার্ট করা যায়, তাকে তড়িৎ সম্পত্তি বলা হয়। নগদ টাকা তো নগদ টাকা হয়েই আছে, ব্যাংকের টাকাও তড়িৎ সম্পত্তি। বলা হয় যে মজুদ মাল্য হচ্ছে যে তুলনামূলকভাবে হচ্ছে যে আমার মজুদ মালকেও কিন্তু আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে যে তড়িৎ সম্পত্তি, কিন্তু এই মজুদ মালকে আমাদের প্রথমে কি করতে হবে, সেই মজুদ মালকে আমাদের বিক্রয় করতে হবে, তারপরে বিক্রয় করে আমাদের কিন্তু সেই টাকাটা দেনাদারের কাছ থেকে কালেক্ট করতে হবে। ওকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মজুদ মালটা প্রথমে বিক্রি করতে হবে, তারপরে দেনাদারের কাছ থেকে টাকা নিলে তারপরে কিন্তু তড়িৎ একটা সম্পত্তি আসবে। ওকে, তারপরে প্রাপ্য হিসাব দেনাদারের কাছ থেকে কিন্তু শুধু দেনাদার থেকে টাকা নিলেই হয়ে যাচ্ছে, তাহলে এটাকেও তড়িৎ বলা যেতে পারে। অগ্রিম প্রদত্ত খরচও কিন্তু আমার তড়িৎ সম্পত্তি। তাহলে আমাদের এখানে তড়িৎ নয় কোনটি? আমরা বলবো অপেক্ষাকৃত কম তড়িৎ সম্পত্তি হচ্ছে মজুদ মাল, বা আমাদের অ্যান্সার হচ্ছে সি। প্যাটেন্ট কেমন সম্পত্তি? আমরা কিন্তু বলবো যে প্যাটেন্ট কিন্তু একটা অস্পর্শনীয় সম্পত্তি। এটা কিন্তু খুব সহজেই আমরা বলে দিতে পারছি, বিকজ প্যাটেন্টকে স্পর্শ করা যায় না। তারপর বলা হচ্ছে কয়লা খনি কেমন সম্পত্তি? আমরা কিন্তু দেখে এসেছি যে কয়লা খনি কিন্তু বলা হয়েছে যে ক্ষয়িষ্ণু সম্পত্তি, মানে এটা কিন্তু একটা খনি প্রাকৃতিক সম্পত্তি যেটা কিনা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে।
তারপর বলা হচ্ছে যে 8 নাম্বার কোয়েশ্চেনে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে 2011 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্পত্তি 50,000 টাকা কমেছে এবং দায় 90,000 টাকা কমেছে, এর ফলে মালিকানা সত্ত্ব টাকায় কি হয়েছে। আমরা কিন্তু খুব সহজে হিসাব সমীকরণ দিয়ে এটা করে ফেলতে পারি এবং এটা আমরা পরবর্তী লেকচারেও অ্যাড করেছি সেম কোয়েশ্চেনটাই। বলা হয়েছে যে আমাদের সম্পত্তি কমেছে 50,000 টাকা, আমরা 50,000 টাকা কমিয়েছি এবং দায় 90,000 টাকা কমেছে। তাহলে দায় যদি 90,000 টাকা কমে থাকে তাহলে কিন্তু মালিকানা সত্ত্ব 40,000 টাকা বেড়েছে। তাহলে আমরা বলবো মালিকানা সত্ত্ব বেড়েছে 40,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। তাহলে এই ছিল আমাদের আজকের থিওরিটিক্যাল একটা লেকচার, যেখান থেকে আমরা অনেক থিওরি অ্যান্সার করে ফেলতে পারবো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব ইফেক্টিভ ছিল। তোমাদের সুস্থতা কামনায় আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি।